আসসালামু আলাইকুম। মূল ক্লাসে যাওয়ার আগে আমি একে দেখাই যে ক্লাসটা শেষ করে তোমরা কিভাবে এমসিকিউ এক্সামে পার্টিসিপেট করতে পারবে। তো এমসিকিউ এক্সাম দেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে। এই যে এই লিঙ্কটা, এখানে ক্লিক করলেই তোমরা হচ্ছে ওই এক্সামের ইন্টারফেস দেখতে পাবে। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। দেন এই যে স্টার্ট এমসিকিউ এক্সাম, এখানে ক্লিক করবে। ক্লিক করে তোমার নাম দিবে এখানে, রহিম, দিয়ে স্টার্ট কুইজ করলাম। তো তোমরা এই যে উপরে দেখতে পাচ্ছ যে 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে দিতে হবে। আর এমসিকিউ আছে 10টা। যে প্রথম কোশ্চেন, ধরো আমি একটা সাবমিট করলাম, আমি র্যান্ডমলি দিচ্ছি যেন হচ্ছে তোমরা হচ্ছে ঠিক অ্যান্সারটা না দেখতে পাও। ঠিক আছে? আচ্ছা, এইটা ঠিক দিলাম। দেন ধরো এগুলো সব আমি 1 নাম্বার করে দেখাই। ঠিক আছে, মানে প্রথমটা দেখাই। আচ্ছা, তো এটা শেষ হয়ে গেলে সবগুলো যদি অ্যান্সার দিয়ে থাকো, দেন এই যে এখানে সাবমিট বাটন আছে, এই সাবমিটে ক্লিক করবা। ক্লিক করলে এই যে সাবমিটেড, থ্যাঙ্কস ফর কমপ্লিটিং দ্য কুইজ। দেন এইখানে তোমরা এই যে ভিউ রেজাল্টস আছে, এইখানে ক্লিক করবা। তো এইখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবা যে হচ্ছে তুমি হচ্ছে কতর মধ্যে কত পেয়েছো। যেমন আমি এখানে র্যান্ডমলি দাগিয়েও হচ্ছে 10-এর মধ্যে 3 পেয়েছি। ঠিক আছে? কত পার্সেন্ট কারেক্ট হয়েছে, কত পার্সেন্ট ভুল হয়েছে, সব কিছু দেখা যাবে। আর পাশাপাশি তোমরা হচ্ছে একটু স্ক্রল করে যে এই যে সঠিক অ্যান্সার দেখতে পাবে। যেমন 1 নাম্বারটা আমি ঠিক দিছিলাম, এই জন্য গ্রিন বাটন, এটা ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরটা দেখো, আমি একটু দেখাই। 2 নম্বরটা হচ্ছে আমি ভুল দিয়েছি। তো ভুল দিলে এই জন্য এটা আমার রেড কালার হয়ে গেছে। আর এই যে এখানে তোমরা শো অ্যান্সার দেখতে পাচ্ছ, শো অ্যান্সারে ক্লিক করলে এটার সঠিক অ্যান্সার কি তোমরা সেটা দেখতে পাবে। ঠিক আছে? তো ক্লাস শেষ করে তোমরা চাইলে হচ্ছে এক্সামে পার্টিসিপেট করতে পারো। তো এখন চলো যে মূল ক্লাসে চলে যাওয়া যাক। দুঃখী মানুষ লিখেছেন মমতা জুদির আহমদ। তো শুরু করা যাক। প্রথমে চরিত্র পরিচিতি। প্রথম যে ক্যারেক্টারটা তার নাম মোরল, বয়স হচ্ছে 50। এবার কবিরাজ, বয়স হচ্ছে 60। হাসু 45। রহমত 20। লোক 40। আচ্ছা, এবার প্রথম দৃশ্য আমরা শুরু করি। তো দৃশ্যপটটা কেমন, যে মোরলের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোরলের নারী পরীক্ষা করছে। মোরলের আত্মীয় হাসু মিয়া আর মোরলের বিশেষ চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। তো প্রথমে দেখতে পাচ্ছি যে মোরল, তার হচ্ছে অসুখ, সে বিছানায় ছটফট করছে। তো কবিরাজ হচ্ছে মোরলের নারী পরীক্ষা করছে। নারী মানে কি, হাতে পালস যে চেক করে সেটা। মোরলের আত্মীয় হাসু মিয়া আর মোরলের বিশেষ চাকর রহমত আলী। তাহলে মোরলের চাকরের নাম ছিল রহমত আলী, অসুখ নিয়ে কথা বলছে। তো প্রথম সংলাপ সংলাপ এই যে এখান থেকে শুরু হইল কথাবার্তা। তো এটাকে বলা হয় সংলাপ, বাংলায় বলা হয় সংলাপ, আর ইংলিশে বলা হয় ডায়লগ। তো কোশ্চেন আসতে পারে যে সুখী মানুষ নাটিকার প্রথম সংলাপটি কার? অ্যান্সার কি হবে? হাসুর। আর যদি বলা হয় যে প্রথম সংলাপটি কি, তাহলে হবে কি রহমত ও রহমত আলী। তো এইটা দিয়ে শুরু করছে। রহমত এবার বলতেছে, শুনছি হাসু, ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মৌলের নিস্তার নাই। তো হাসু প্রথমে বলতেছে, কবিরাজ যতই টেস্ট করুক, যতই পরীক্ষা করুক, তোমার মৌলের নিস্তার নাই। রহমত, অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাওমাও করে কাঁদতে লেগে যাব। তো বলতেছে, আমাকে ভয় দেখায় না, নাহলে কিন্তু আমি কেঁদে ফেলবো, নাহলে কিন্তু আমি কেঁদে দিব। হাসু, কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মোরল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। তো হাসু বলতেছে যে তুমি বেশি করে কাঁদো, মন উজাড় করে কাঁদো। কেন এই কথা বলতেছে? নর্মালি তো একজন তো ইচ্ছা করে আর কারো মৃত্যু চাইবে না, তাই না? তো কেন যাচ্ছে, কারণ হিসেবে বলতেছে তোমাদের মোড়ল একটা কঠিন লোক। কঠিন লোক মানে কি, খুবই নিষ্ঠুর একটা মানুষ। আমাদের সুবর্ণপুর, তো তাদের গ্রামের নাম কি ছিল? সুবর্ণপুর ছিল। আমাদের সুবর্ণপুরে মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। তোর মোড়ল কেমন মানুষ ছিল? মানুষের গরু কেড়ে নিত, ধান লুট করতো, জমি জমা নিয়ে ফেলতো। তো মানুষের কান্না দেখলে সে হাসতো। রহমত, তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? এখন আমার জিজ্ঞাসা করতেছে, আচ্ছা ঠিক আছে, সে না হয় এসব করতো, তাই বলে হচ্ছে তার যে অসুখ সেটা ভালো হবে না কেন? ব্যারাম মানে কি, অসুখ। এই ওয়ার্ডটা তোমরা শুনে থাকবে, মাঝে মধ্যে দেখবা যে তোমাদের হচ্ছে প্যারেন্টস যারা আছে বা
আর অনেকে দেখবে যে বলে যে মুরগি আছে না, মুরগির ব্যারাম বলে। তো মুরগির ব্যারাম মানে কি, মুরগির অসুখ বা অসুস্থতা, এটা এমনটা বোঝায়। হাসু, হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, দেখে নিও মোড়ল মরবে। তো এবার হাসু বলতেছে, হবে না কেন, ও তো হচ্ছে একটা অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, ওর মনের মধ্যেই তো শান্তি নাই। তোমার মনের মধ্যে যদি শান্তি না থাকে, তোমার বাহ্যিকভাবে তোমার দেহে ওষুধ দিলে কি কাজ হবে? আদৌ কাজ হবে না। রহমত, আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। তো বলতেছে আপনি হচ্ছে বাড়ি যান, আর আজে বাজে কথা বলবেন না। কবিরাজ, এত কোলাহল করো না, আমি রোগীর নারী পরীক্ষা করছি। এবারে কবিরাজ বলতেছে যে এত কোলাহল করো না, আমি রোগীর নারী পরীক্ষা করতেছি। রহমত, ও কবিরাজ, নারী কি বলছে, মোড়ল বাঁচবে তো? কবিরাজ, মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমন নয়, আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। তো রহমত জিজ্ঞাসা করতেছে, আচ্ছা মোড়ল কি বাঁচবে? কবিরাজ বলতেছে, মূর্খের মতো কথা বলতেছো কেন, গাধার মতো কথা বলতেছো কেন, মানুষ তো অমন নয়, মানুষ তো মরবেই, তাই না? তো সে মরবে কিনা বেঁচে থাকবে কিনা সেটা তো কবিরাজ আর বলতে পারবে না, তাই না? হাসু, আমাকে বলুন, মোরল আমার মামাতো ভাই। তাহলে হাসু কি? হাসু হচ্ছে মোরলের, সরি, মোরল হচ্ছে হাসুর মামাতো ভাই। রহমত, রহমত বলতেছে মোরল হচ্ছে আমার মনিব। মনিব মানে কি? মালিক। কবিরাজ, এই নিষ্ঠুর মোরলকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। তো কবিরাজ পর্যন্ত বলতেছে এই হচ্ছে একটা নিষ্ঠুর, একে যদি তোমরা বাঁচাতে চাও তাহলে একটা কঠিন কর্ম করতে হবে, একটি কাজ করতে হবে। হাসু, বাঘের চোখ আনতে হবে? হাসান বলতেছে কঠিন কাজ, বাঘের কাছে গেলে তো এমনি ভয় পাই, বাঘকে দেখলেই তো ভয় লাগে। আচ্ছা, তার চোখ আনা নিশ্চয় একটা কঠিন কাজ, তাহলে কি তার চোখ নিয়ে আসবো? কবিরাজ, আরো কঠিন কাজ। আরো কঠিন কাজ? রহমত, হিমালয় পাহাড় তুলে আনবো? তো এবার রহমত বলতেছে যে তাহলে হিমালয় পাহাড় তুলে আনি, এত বড় একটা পাহাড় এত তো আনা সম্ভব না, ওটাকে আনতে হবে। কবিরাজ বলতেছে পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। মোরল, আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। তো মানুষ যখন সিরিয়াস একটা রোগী হয়ে যায়, তো তখন কি সে অনেক আর্তনাদ করে না, আর পারছি না, মরে গেলাম, আমাকে বাঁচাও, এই সেই অনেক কিছু বলে। তো মোরল এটা বলতেছে, কবিরাজ শান্ত হও। ও রহমত, মোরলের মুখে শরবত ঢেলে দাও। ঠিক আছে, তো রহমত এবার মোরলকে শরবত দিচ্ছে। হাসু, ওই মোরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়বো। হাসু তো একদম বলতেছে যে ওই হচ্ছে আমার মুরগি জবাই করে খাইছে জোর করে, তখন তো কিছু বলি না, এখন তো অসুস্থ, এখন আমি আমার মুরগির দাম নিয়ে ছাড়বো। মোরল, ভাই হাসু এদিকে এসো, আমি সব দিয়ে দেবো, আমাকে শান্তি এনে দাও। তো একটা সময় তোমরা এটা লক্ষ্য করবে, যখন তোমরা যদি কখনো বার্ন ইউনিটে যাও হসপিটালে, যারা হচ্ছে আগুনে দগ্ধ হয়ে আছে, তো তারা কি চায়? তারা শুধু বলে যে আমরা এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই, তাই না? তো মোরলও বলতেছে আমি তোমাকে সব দিয়ে দিব, আমাকে জাস্ট শান্তি দাও, অনেক কিছু করছি, অনেকের অনেক কিছু আত্মসাৎ করছি, কিন্তু আমাকে জাস্ট শান্তি দাও। কবিরাজ, মোরল তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? কবিরাজ জিজ্ঞেস করতেছে তুমি কি আর কি কখনো মিথ্যা কথা বলবা? মোরল, আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিন মানুষের ওপর জবরদস্তি করবো না, আমাকে ভালো করে দাও। কবিরাজ, লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনোদিন লোভ করবে? এবার কবিরাজ বলতেছে লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনোদিন লোভ করবে? মোরল, না, লোভ করবো না, অত্যাচার করবো না, আমাকে শান্তি দাও, সুখ দাও। কবিরাজ, তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। তাহলে বলতে ঠিক আছে, যেহেতু প্রমিস করলা, আমি একটু চিন্তা করি যে কিভাবে তোমাকে ঠিক করা যায়। মোরল, সুখ কোথায় পাবো, আমাকে সুখ এনে দাও। ওর তো মাথা একবারে মানে নষ্ট হয়ে গেছে, বা এমন হয়, এমন সিচুয়েশনে ওরা জাস্ট ছটফট করে, সুখ কই পাবো এখন, আমাকে সুখ এনে দাও। হাসু, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। মোরল, আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? বলতেছে আমার তো কত টাকা, আমার তো কত বড় বাড়ি, এরপরে আমার মনে দুঃখ কেন? কবিরাজ, চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মরলে ব্যায়ামও ভালো হতে পারে যদি। ব্যায়াম মানে কি, ওই যে অসুস্থতা না, ওই যে একটু আগে বললাম ব্যায়াম, ওইটাই। রহমত, যদি কি? কবিরাজ, যদি আজ রাত্রির মধ্যেই। হাসু, কি করতে হবে? কবিরাজ, যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া তোমরা নাম অনেকে শুনেছ, তো ফতুয়া কি, কিছুটা শার্টের মতো, বাট শার্ট না, কিছুটা শার্ট কিছুটা পাঞ্জাবির মতো আর কি। রহমত, ফতুয়া? কবিরাজ, হ্যাঁ জামা, এই জামা হবে একজন সুখী মানুষের। তাহলে মোরলকে বাঁচাতে হলে একটা ফতুয়া সংগ্রহ করতে হবে, বাট কন্ডিশন কি, সেই জামাটা, সেই ফতুয়াটা হইতে হবে একটা সুখী মানুষের, তার মানে সুখী মানুষ ইউজ করে এমন একটা ফতুয়া নিয়ে আসতে হবে।
তার জামাটা মোরলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্ম রোগ ভালো হবে। তার মানে মোরলের কি রোগ হয়েছিল? তার হাড় মর্ম রোগ হয়েছিল। সেটা ভালো হতে পারে কিভাবে? যদি সে সুখী মানুষের জামা গায়ে দিতে পারলে। রহমত, এ তো খুব সোজা ওষুধ। হ্যাঁ, রহমত বলছে এটা তো খুবই ইজি, আপনি এটা কঠিন কেন বললেন? কবিরাজ, সোজা নয়, খুব কঠিন কাজ। যাও সুখী মানুষকে খুঁজে দেখো, সুখী মানুষের জামা না আনলে অসুখী মোরল বাঁচবে না। তো বলতেছে এত ইজি না যতটা ইজি বলতেছো, সুখী মানুষই খুঁজে বের করো। ঠিক আছে, তারপর তার জামা নিয়ে আসো। মোরল, আমি বাঁচবো, জামা এনে দাও, 1,000 টাকা বকশিস দিব। এবার বলতেছে যে যদি তোমরা এটা এনে দিতে পারো আমি তাহলে 1,000 টাকা বকশিস দিব। বকশিস মানে কি? মানে খুশি হয়ে কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া, গিফট করা। এবার দ্বিতীয় দৃশ্য, বনের ধারে অন্ধকার রাত, চাঁদের ম্লান আলো, ছোট একটি কুড়ে ঘরের সামনে হাসু মিয়া রহমত গালে হাত দিয়ে ভাবছে। তো এইবার 2 নম্বর দৃশ্য কোথায় চলে আসছে? তারা ওই যে ফুতুয়া খুঁজতে গেছে না, তো ওই একটা রাতের কথা বলা হয়েছে যে চাঁদের ম্লান আলো মানে কি, একটু অল্প একটু আলো দেখা যাচ্ছে। তো ছোট একটি কুড়ে ঘর মানে কি, ছোট একটা, ধরো যে আগে যেমন ছিল না, ছোটখাটো একটা ঘর। তো কুড়ে ঘরের সামনে এসে হাসুমিয়া রহমত গালে হাত দিয়ে ভাবছে। রহমত, কি তাজ্জব কথা, 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না, যাকেই ধরি সেই বলে না ভাই আমি সুখী নই। রহমত বলতেছে কি আজব ঘটনা, কি আজীব। ঠিক আছে, মানে এতগুলো গ্রামে খুঁজলাম, 5টা গ্রামে খুঁজলাম, এত দূর জায়গায় গেলাম, কিন্তু একটা সুখী মানুষও পাইলাম না। হাসো, আর তো সময় নাই ভাই, এখন 12টা, সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই। মোরল তো তাহলে এবার মরবে। রহমত, আরে আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা সুখী? তা তো সুখী মানুষ খুঁজতেছে। আসো, পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস, সুখ খুবই কঠিন। এই দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও, শুধু দাও আর দাও, সবাই অসুখী, কারো সুখ নেই। তার মানে কি, যারা ধনী তারা কি চায়? আরো ধন লাগবে, আরো টাকা পয়সা লাগবে। যারা ভিখারি তারা কি বলে? আরো ভিক্ষা দাও। এক জায়গায় একটা ভিক্ষা নিয়ে সে আরেক জায়গায় চলে যায়, সেটা আরো ভিক্ষা নিতে। আর যে পেটুক সে কি বলে? আরো খাবার দাও। একটা খাবার খেতে না খেতে আরেকটা খাবার দাও। রহমত, আমরাও বলছি মোরলের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরা অসুখী। তখন রহমত একটু, এখন রহমত অ্যাড করলো যে হ্যাঁ তুমি তো অনেক কিছু কথা বললা, আমরা তো বলতেছি যে এইটা দাও, জামা দাও, বকশিস দাও। হাসু, চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। রহমত, ভূত নাকি, চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। কিন্তু রহমত বলতেছে আরে বাবা ভূত নাকি, আচ্ছা আচ্ছা চলেন আমরা পালাই যাই, আমাদের ধরলে কিন্তু মাছ ভাজা করে খাবে। হাসু, এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বলছো, বেরিয়ে এসো। রহমত, ভূতকে ডাকবেন না। আচ্ছা, রহমত তো ওই ভূতের কথা মনে করছে, বলছে ভূতকে ডাকেন না। তো ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো। লোক, তোমরা কে ভাই, কি চাও? হাসু, আমরা খুব দুঃখী মানুষ, তুমি কে? লোক, আমি একজন সুখী মানুষ। হাসু, তোমার কোনো দুঃখ নাই? লোক, না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি, মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কাবার। তো ওর লাইফটা দেখছো, ও কি করে? ও ও হচ্ছে বনে যায়, কাঠ কাটে, তারপর হচ্ছে বাজারে বেচে, সেটা বেচে চাল কিনে, তারপর ডাল কিনে, তারপর হচ্ছে মনের সুখে সে ঘুমিয়ে যায়, এক ঘুমেই রাত কাবার। হাসু, বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে? লোক, চোর আমার কি চুরি করবে? হাসু, তোমার সোনাদানা, জামা জুতা। লোকটি প্রাণ খোলা হাসি হাসছে। রহমত, হাহা করে পাগলের মতো হাসছো কেন ভাই? লোক, তোমাদের কথা শুনে হাসি, চোরকে তখন বলবো নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। হাসু, তুমি তাহলে সত্যি সুখী মানুষ? লোক, দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখে রাজা, আমি মস্ত বড় বাদশা। তো লোক বলতেছে যে আমার তো কোনো টেনশন নাই, আমার ঘরে যদি চোর এসেও পড়ে কি নিবে, আমার তো কিছুই নেই, আসলে আমার হারানোর কোনো ভয় নেই। রহমত, ও বাদশা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো, তোমাকে 100 টাকা দেবো। রহমত বলতেছে তোমার তাহলে জামাটা দাও, তোমার ফতুয়া তো আমার লাগবে, জামাটা নিয়ে এসো। লোক, জামা? রহমত, জামা মানে জামা, এই যে আমাদের মতো জিনিস, তোমাকে 500 টাকা দেবো। প্রথমে বললো 100 টাকা, পরে আরো বাড়িয়ে বললো যে 500 টাকা দিব। জামাটা নিয়ে এসো, বলে খুব কষ্ট হচ্ছে। লোক, আমার তো কোনো জামা নাই ভাই। হাসু, মিছে কথা বলো না। লোক, মিছে কথা বলবো কেন? আমার ঘরে কিছু নাই, সেই জন্যই তো আমি সুখী মানুষ। তার মানে সে সুখী মানুষ কেন? তার ঘরে কিছু নাই, তার হারানোর ভয় নাই, তার কোনো চাওয়া পাওয়া নাই, তার কোনো প্রাপ্তি নাই, তার কোনো জামাও নাই। এবার কবিরাজ, কবিরাজ কি? বৈদ্য, আয়ুর্বেদ শাস্ত্রমতে যিনি চিকিৎসা করেন। ডাক্তারের আগে কবিরাজ বেশি, আম, বেশি মানুষ চিকিৎসা করে থাকতো কবিরাজরা, এখন তো ডাক্তার আছে। নারী পরীক্ষা কি? কবজি ধমনির গতি দেখে রোগ নির্ণয়।
মূর্খ, নির্বোধ, বোকা। শ্রবণ মানে কি কানে শোনা, জবরদস্তি, জোরাজুরি। ব্যায়াম হচ্ছে কি অসুখ, রোগ বা ব্যারাম। এই যে ব্যায়ামর তাইলে সমার্থক শব্দ এই যে এই তিনটা, অসুখ, রোগ, ব্যারাম, এগুলো সবগুলো মানেই সেম। তাজ্জব, অদ্ভুত, বিস্ময়কর, প্রাণ খোলা, অকৃত্রিম, উদার, খোলা মনের। তো সুখী মানুষ কিন্তু একটা নাটিকা। এই যে পাঠ পরিচিতিতে বলা হয়েছে সুখী মানুষ মোহাম্মদ তাজউদ্দিন আহমেদের একটি নাটিকা, এর দুটি মাত্র দৃশ্য। তো আমরা দুইটা দৃশ্য দেখলাম না, প্রথমে হচ্ছে দেখা গেল কবিরাজ বলল যে একটা ফটো কিনে ফটো আনতে হবে, আর দ্বিতীয় দৃশ্যে আমরা কি দেখলাম, তারা ফটো খুঁজতেছিল। তো দৃশ্য হচ্ছে দুইটা। তো এইখানে কার কথা বলা হয়েছে, মৌলের কথা বলা হয়েছে, যে কি যে হচ্ছে একজন অত্যাচারী, যে হচ্ছে মানুষের সবকিছু দখল করে নিয়ে নিয়ে সে অনেক ধন সম্পদ করেছে, তার অনেক বড় বাড়ি, অনেক কিছু অঢেল সম্পদ। কিন্তু তারপরেও সে এমন একটা রোগে পড়ে গেছে যে এসব তার কোনো কাজে আসতেছে না। সে তো, কারণ কি, তার মনে সুখ নাই, সে সুখ চাচ্ছে, শান্তি চাচ্ছে। তো কবিরাজ তো তাকে কি বললো যে একটা ফতুয়া লাগবে আর কি। এই হলো মূল কাহিনী, যে নাটকের মূল বক্তব্য কি, সুখ একটা আপেক্ষিক ব্যাপার। একজনের অনেক সম্পদ থেকেও সুখ নেই, আবার আরেকজনে কি কিছু না থেকেও সে সুখী। এবার লেখক পরিচিতি। মোহাম্মদ আহমেদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা শেষে 1992 সালে অবসর গ্রহণ করেন। নাট্যকার ও নাট্যাভিনেতা হিসেবে তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য রচনা কি? নাটকের মধ্যে আছে স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুসারে পালা, সাত ঘাটের কানাকড়ি, এরপর আমাদের শহর, হাস্য, লাস্য, ভাষ্য, প্রবন্ধ, গবেষণা আছে, বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত ইত্যাদি। সাহিত্য অবদানের জন্য তিনি শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ বিভিন্ন পুরস্কার ভূষিত হয়েছেন। তিনি 2019 খ্রিস্টাব্দের 2রা জুন ঢাকায় মৃত্যুবরণ করেন। তো আমি যখন ক্লাস 8-এ ছিলাম তখন পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তো বেশ, তারপরে হচ্ছে 19 সালে মারা যায়। আচ্ছা, তো এই ছিল আজকের কাহিনী। আমি যদি এটাকে একটু সামারাইজ করতে চাই, তো এইখানে হচ্ছে এমন একজনের কথা বলা হয়েছে, মোরলের কথা বলা হয়েছে। মোরল হচ্ছে কি, ধনী অত্যাচারী মানুষের সব কিছু হচ্ছে সে দখল করে করে নিত, কিন্তু এক সময় এসে সে এমন একটা অসুখে পতিত হইল যে সেটা থেকে সে কোনোভাবেই ওভারকাম করতে পারতেছিল না। তখন কি হইল, সে বলতেছে আমার সুখ সম্পদ আমার কোনো কাজে আসতেছে না। তো বললো যে আমাকে এটা সলভ করে দাও, আমার এটা সলিউশন নিয়ে আসো, তোমরা যা চাইবে আমি তাই দিব। তো এরপরে হচ্ছে কবিরাজ বলল যে হচ্ছে সুখী মানুষের জামা লাগবে, ফতুয়া লাগবে, সেটা যদি হচ্ছে মনে পড়তে পারে তাহলে সে হচ্ছে ওভারকাম করতে পারবে। তো তারা হচ্ছে সেই জন্য খুঁজতে গেল, আবার বলা হয়েছে যে বকশিসও দিবে। তো এরপরে তারা একটা সুখী মানুষকে খুঁজে পাইলো আলটিমেটলি, কারণ সুখী মানুষ পাওয়া খুবই মুশকিল, তাই না? দুনিয়া তো হচ্ছে সুখী মানুষের বড়ই অভাব। আচ্ছা, তো সুখী মানুষ খুঁজে পেয়েও তারা কি, সুখী মানুষ বলে আমার কিছুই নেই, আমার হারানোর ভয় নাই, আমার কোনো এক্সপেকটেশন নাই, আমার কোনো ইচ্ছা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, আমি জাস্ট দিন আনি দিন খাই, এই ঠিক আছে। তো আমার সুখটা হচ্ছে, বলা হয়েছে কি, একটা আপেক্ষিক বিষয়। মানে তুমি যদি নিজের মধ্যে সুখ থাকতে পারো, দুনিয়ায় যা হচ্ছে হোক, তুমি তো নিজের থেকে সুখী, তাই না? তুমি নিজের মধ্যে সুখী, তখন দেখার দরকার নেই যে আশেপাশে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে। তো এই আর কি বিষয়। তো এই ছিল আজকের গল্প। ধন্যবাদ সবাইকে।